হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা টাইনা ইমরোজ লাকি, পর্ব 25, ভয়েস বাই আরবি। সুফিয়ান কালো রঙের পাঞ্জাবি বের করলো, সাথে সাদা রঙের পায়জামা। ঠান্ডা জলে গোসল করার পর হঠাৎ যেন শীত শীত অনুভব হচ্ছে তার। কালো রঙের শাল বের করলো, পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করলো। কখনো সুগন্ধি ব্যবহার করা হয় না, আজ করেছে। ফারদিনা তাকে বলেছিল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করতে হবে, আজ করবে ভেবেছে। নিশ্চয়ই ফারদিনা রাগে আক্রোশে ফুঁসছে। সুফিয়ান ফারদিনার কথা ভেবে ঘর থেকে বের হলো, গোলাপ গাছের দিকে এগিয়ে গেল। গোলাপ ফুটেছে, একটা গোলাপ ছিঁড়ে পাঞ্জাবি পকেটে রাখলো। তালুকদার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। সামনে পড়ল মজিদ মিয়া, সুফিয়ানের সামনে পত্রত করে দাঁড়ালো। সুফিয়ান জিজ্ঞেস করলো, চাচা, আপনাকে অনেকদিন পর দেখলাম, কোথায় ছিলেন? মজিদ মিয়া অদ্ভুত আচরণ করে বলল, তালুকদার বাড়ির দিকে যাইও না, তুমি বিবাহিত, বউ আছে। তাহলে তালুকদার বাড়ির মায়ার পেছনে পইরা আছো কেন? ওর জীবনটা নষ্ট কইরো না। সুফিয়ান আশ্চর্য চোখে বলল, চাচা, এসব আপনি কি বলছেন? আপনার মাথায় সমস্যা আছে অনেকেই বলতো, আমি বিশ্বাস করতাম না। এখন দেখি সত্যি আপনার মাথায় সমস্যা আছে, সরুন সামনে থেকে। বলে সুফিয়ান তার পাশ কেটে চলে যায় তালুকদার বাড়ির উদ্দেশ্যে। দূর থেকে সোলেমান, বদরু, হাবলু, লালমিয়া সুফিয়ানকে দেখল। ওরা নিজেদের মধ্যে চাওয়াচাই করে বলল, সুফিয়ান ভাইয়ের সৌন্দর্য বুঝেই আরও বেড়ে গেছে, কি সুন্দর রাজপুত্রের মতো লাগছে, বলল লালমিয়া। মজিদ মিয়া ওদের দিকে তাকিয়ে বলল, রাজপুত্রের মতো দেখালেই রাজপুত্র হয় না, বলে সে অট্টহাসিতে ফেটে পড়ল। ওরা কেউ তার কথায় পাত্তা দিল না, বলল, আস্ত একটা পাগল, নিজের মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে এখন ভালো মানুষকেও পাগল বানাতে যাচ্ছে, বলল সোলেমান। সুফিয়ান তালুকদার বাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়ালো। আজ থেকে 10 দিন আগের মতো বাড়িটি আর আনন্দে উচ্ছ্বাসে মেতে নেই। দাসীরা ছুটে ছুটে কাজ করছে না, খামার থেকে গরুর ঘণ্টার টুংটাং শব্দ আসছে না। মনে হচ্ছে কোনো কারণে নীরব হয়ে আছে। অনুযায়ীদের মধ্যে সেই তেজ ভাবটা আর নেই। সত্যি কি নেই, নাকি সুফিয়ানের ভাবনা ভুল? সুফিয়ান কিছু বুঝতে পারল না, বাড়ির ভেতরে চলে গেল। ভেতরের ঘরে প্রথমে পা রাখতে একটা কালো বিড়াল সুফিয়ানের 2 পায়ের মাঝখান দিয়ে চলে যায়। হঠাৎ বিড়ালের আগমনে সুফিয়ান কিঞ্চিত অবাক হলো। চোখ পড়ল বৈঠকখানায়, রশিদ তালুকদার বসে আছে। ওনার অভিব্যক্তি যেন হতাশ নিমজ্জিত। সুফিয়ান তাকে সালাম দিল। রশিদ সালামের জবাব দিল কয়েক সেকেন্ড পর। এরপর ইশারায় সুফিয়ানকে বসতে বলল। সুফিয়ান বসে। তাৎক্ষণিক উপস্থিত হয় আদিব। কুদ্দুস হাতে একটা জলের পাত্র নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়ল। রশিদ সুফিয়ানকে বলল, তুই এখানে আজ কিসের জন্য এসেছিস? দোতলার ঘর পাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আরিফ, রায়ান এবং সাইম। সুফিয়ান কোনো দ্বিধা না করে বলল, চাচা, আমি ফারদিনাকে ভালোবাসি, ফারদিনাও আমাকে ভালোবাসে, আমি ওকে বিয়ে করতে চাই। রশিদ শুধু বসেই রইল নির্বাক হয়ে। কুদ্দুস অপলকে সুফিয়ানকে দেখল। কতক্ষণ রশিদ, কতক্ষণ আদিব এর দিকে দেখছে। আদিব ধীর পায়ে হেঁটে রশিদের পেছনে দাঁড়ালো। রশিদ বলল, তোর আর ফারদিনার মধ্যে প্রেম চলছে তা আমি আগে একটু একটু টের পেয়েছিলাম, তবে পুরোপুরি নিশ্চিত ছিলাম না। কিন্তু গত কয়েকদিন আগে আতিফ আমাকে তোর আর ফারদিনার ব্যাপারে সবটা বলে। বিয়ের প্রস্তাব তো বলতে গেলে তুই আগেই দিয়েছিস, আজ তো বিয়ের জন্যই এসেছিস, তাই না? অর্থ ছাড়া যুক্তিহীন মনে হলো রশিদের কথা। আদিব যেহেতু সবটা জেনে গেছে, এর মানে ফারদিনা সবটা বলে দিয়েছে। সুফিয়ান ফিরে এসে ফারদিনাকে বিয়ে করবে বলেছে, সেটাও হয়তো জেনে গেছে তারা, হয়তো তাই বলেছে আজ বিয়ে করতে এসেছে। সুফিয়ান তাই ধরে নিল, নিজেই নিজের ভাবনার সমাধান দিল, ছোট্ট করে জবাব দিল, সেটাই। রায়ান দোতলা সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কিন্তু তুই আসতে দেরি করে ফেলেছিস সুফিয়ান। সুফিয়ানের হৃদয়টা হঠাৎ ধক করে উঠল। সে সেদিন সিন্ধুতলি গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। সেদিন বিদায়ের বেলা ফারদিনা একবার বলেছিল, ফিরে এসে আমার লাশ না দেখো। সুফিয়ান খারাপ কিছু ভাবতে চাইল না, চোখ তুলে আদিবের দিকে দেখল। রশিদ ছড়ি হাতে উঠে দাঁড়ালো। সে নিস্তেজ শরীরে তার ঘরের দিকে চলে যান। সুফিয়ান বলল, আমি দেরি করে ফেলছি মানে? আদিবকে জিজ্ঞেস করল। ফারদিনা আজমাতকে বিয়ে করে ঠিক গতকাল এই সময়ের দিকে কিরগিজস্তানের উদ্দেশ্যে চলে গেছে।
ফারদিনা আজমাতকে বিয়ে করে চলে গেছে। ফারদিনা অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। একাধিক শব্দ যেন সুফিয়ানের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। সে যেন নিজের শরীরের ভরটা হারিয়ে ফেলেছে। চোখ দুটো শূন্যে উঠে গেছে। সে অবাক হয়ে থেকে ভেঙে পড়ার মাঝামাঝি এক অচেনা স্থিরতার মাঝে এসে দাঁড়িয়েছে যেন। চোখের কোণে জল জমেছে, কিন্তু পারছে না। ঠিক যেন চোখের ভেতর আটকে থাকা এক ঝড়, বাইরে বেরোতে পারছে না। ঠোঁট দুটো কাঁপছে, তার হাঁটু দুটো কাঁপুনি দিয়ে উঠতে চাইছে। সুফিয়ান সামলে নিচ্ছে, চাইলেও যেন বলতে পারছে না কিছু। বুকের উপর অদৃশ্য পাথর চেপে আছে। নিঃশ্বাস নিতে ব্যথা লাগছে। গলার হাড়ের কাছে ধকধক স্পন্দন। প্রতিটি স্পন্দন তাকে স্মরণ করিয়ে দিচ্ছে ফারদিনার কথা। সুফিয়ান নিরুত্তর ভঙ্গিতে বলল, তোরা মিথ্যা বলছিস। ও হঠাৎ করে এমনটা করতে পারে না। ফারদিন আমাকে ভালোবাসেছিল, সত্যিকারের ভালোবাসা, প্রতারক নয়ও। আদিব বলল, তুই বিশ্বাস না করলে সত্যটা মিথ্যা হয়ে যাবে না। আমি এর ঘরে একবার যেতে চাই। আদিব বলল, যেতে পারিস, তবে ঘর ফাঁকা। রায়ন বলল, শুধু শুধু নিজের কষ্ট বাড়াস না, ওর স্মৃতি থেকে দূরে থাক। সুফিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো, সবার দিকে একবার তাকালো। নির্বিকার ভঙ্গিতে ঘর থেকে বের হতে বেখেয়ালিভাবে দরজার সাথে ধাক্কা লাগলো। এরপর একা একা বিড় করে কিছু বলল, যা নিজের কাছে অস্পষ্ট। তালুকদার বাড়ি থেকে বেরিয়ে যায়। দিক বিদিক হারিয়ে পথে হাঁটা শুরু করলো। নিজের বাড়ির দিকে রওনা করেছিল, কিন্তু ভুলে সে চৌরঙ্গি হাটের দিকে চলে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে খেয়াল নেই সুফিয়ানের। যেতে যেতে ফারদিনের কথাগুলো ভেসে উঠছে বারবার কানের কাছে। পাঞ্জাবির পকেট থেকে গোলাপটা বের করলো। গোলাপের দিকে তাকাতে তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। অনর্গল জল গড়িয়ে পড়ছে। ফারদিনাকে সে তার মায়ের পরের স্থানটা দিয়েছিল, বিশ্বাস করেছিল। আজ তার বিশ্বাসের জায়গাটা ভেঙে চুরে দিয়ে গেছে। নিজেকে নিজের আঘাত করতে ইচ্ছা করছে। শরীরের আঘাতের থেকে মনের আঘাত হয় অসহনীয়, যার ফলে মানুষ হয় নিজের মৃত্যু নিজে ডেকে আনে, নয়তো ধীরে ধীরে মরে যায়। সুফিয়ান ধীরে ধীরে না, একেবারেই মরতে চাইছে। গোলাপ ফুলটা ছিঁড়ে ফেললো। ছেঁড়া পাপড়িগুলো উড়ে মাটিতে পড়লো। একটা পাপড়ি এসে সুফিয়ানের বুকের সাথে লাগলো। সুফিয়ান সেটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আবার ফেলে দিল সবটুকু রাগ পাপড়ির উপর দেখিয়ে। সুফিয়ান যেতে যেতে চৌরঙ্গি হাটের কাছাকাছি চলে গেছে, কিন্তু সে এখন পর্যন্ত জানে না কোন পথ দিয়ে হাঁটছে। একটা ঘোড়ার গাড়ি তার পেছন থেকে টকটক শব্দ করে তেড়ে আসছে। সুফিয়ান পথের মাঝখান দিয়ে হাঁটছে। সারথি চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, ও ভাই, পথের মাঝখান দিয়ে সরেন, পাগল নাকি? পথের মাঝখানে হাঁটেন? সুফিয়ান এর হুঁশ ফিরল। পাগল কথাটা তার গায়ে লাগলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া না করে পাশে সরে গেল। চৌরঙ্গি হাট বাজারে সুফিয়ান পৌঁছে যায়। বাজার থেকে একাধিক মানুষের কলরব শব্দ ভেসে আসছে। সুফিয়ান পাশে দাঁড়ালো, চারিদিকে তাকালো। বাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু অন্যমনস্ক হয়ে বাজারে চলে এসেছে। আমদানিকৃত সিগারেটের দোকানে দেখা গেল। সুফিয়ান কিছু সিগারেট কিনলো, একটা ধরে টানতে শুরু করলো। দোকানের এক পাশে বসলো। দোকানে সুফিয়ানকে দেখছে, উদাসীন লাগছে তাকে। সিগারেটের দু টান দিয়ে ফেলে দিচ্ছে, নতুন করে আবার একটা ধরাচ্ছে। দোকানে খুশি হলো। আমদানিকৃত সিগারেটের অনেক মূল্য। এগুলো ইউরোপ থেকে আসে। জমিদার এবং এক কথার টাকা বলা ছাড়া এই সিগারেট কেউ কিনতে পারে না। নতুন দোকান দেওয়ার পর সুফিয়ান তার প্রথম কাস্টমার। সুফিয়ান সিগারেট টেনেই যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ধূমপান করে থেকে সুফিয়ান দূরে ছিল। বাজে নেশা বলতে ছেড়েই দিয়েছিল। আজ আবার হাতে তুলে নিল সিগারেট। একজন লোক এসে সুফিয়ানের পাশে বসলো। বয়সটার আন্দাজ করা যায় 40-এর কাছাকাছি। সুফিয়ানের অভিব্যক্তি দেখে বলল, ভাই, কোনো সমস্যা? সুফিয়ান চুপচাপ, সে শুনেইনি তার প্রশ্ন। লোকটি আবার বলল, ভাই, মানসিকভাবে অসুস্থ মনে হইতেছে। কিছু হইলে বন্ধু ভাই বা কইতে পারেন। সুফিয়ান সিগারেটটা ফেলে আরেকটা ধরে বলল, একজনকে ভালোবেসে ঠকে গেছি ভাই। লোকটা নিঃশব্দে হাসলো। মায়া মানুষ এমনই ভাই। কিন্তু আপনার কাহিনী কি? সে প্রতারণা করলো কেন? আপনার দেখা তো ভালো ঘরের পোলা মনে হইতেছে। আমি এই গ্রামের নতুন তো, তাই সবাই ঠিকঠাক মতো চিনি না। আপনার হয়তো সবাই চেনার কথা। দেখে তো বাকি কথা বলল না লোকটি। সুফিয়ান অল্প সময়ের মধ্যে সংক্ষেপে সমস্ত ঘটনা লোকটিকে খুলে বলল। লোকটি শুনে বলল, বেইমান বেইমান, কষ্ট পায় না। ভাগ্যে থাকলে দেখা হইব আবার। সুফিয়ান বলল, বেইমান মানুষটার প্রতি মুহূর্ত সুন্দর হোক,
কিন্তু তার সাথে আমার দেখা না হোক। লোকটি চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা ভাই, আপনি বললেন গতকাল জমিদারের মাইয়া বিদেশি পোলার লাগে কিরিস চইলা গেছে, কিন্তু 1 সপ্তাহ ধইরা জাহাজ চলাচল বন্ধ, বিদেশ পথ পাড়ি দেওয়া অসম্ভব। আমিও বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি। সরকার আপাতত বিদেশে যাওয়ার জন্য জাহাজ চলাচল বন্ধ রেখেছে। দূর দেশে পাড়ি দেওয়ার লাইগে সমুদ্রপথ ছাড়া আর কোনো পথ নাই। সুফিয়ানের দৃষ্টি হঠাৎ করে স্থির হলো। ভ্রুকুচকে লোকটির দিকে তাকিয়ে বলল, আপনি নিশ্চিত? আমি গতকাল ধইরা এসব নিয়ে ঘাটাঘাটি করতেছি, আর আমি ভুল কমু? সুফিয়ান কঠিন ভাবনায় তলিয়ে বলল, চলুন। কোথায় যাইবেন? বোম্বের অ্যাপোলো ঘাটে, যেখান থেকে বিদেশগামী স্টিমার ছাড়ে। আলিমনগর গ্রাম থেকে সুফিয়ান আর লোকটি শহরের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনে যেতে তাদের ঘন্টা দুয়েকের মতো সময় লাগলো। তারা শহরে পৌঁছে চলে যায় বোম্বের অ্যাপোলো ঘাটে। সুফিয়ান একজন নাবিককে দেখতে পেল। তাকে গিয়ে বেশ হতাশ ভঙ্গিতে জিজ্ঞেস করলো, গতকাল কি কোনো জাহাজ কিরগিজস্তানের উদ্দেশ্যে গেছে? নাবিক প্রথম সুফিয়ানকে দেখলো, এরপর বলল, না, গত 1 সপ্তাহ জাহাজ চলাচল বন্ধ। দেখছেন না সব জাহাজ ঘাটে। সুফিয়ান থমকে গেল। পাশ থেকে তার সাথে আসা লোকটি বলল, ভাই, আমার কথা এখন বিশ্বাস করলেন তো? কিন্তু আমার প্রশ্ন হইল, তাহলে জমিদারের কন্যা কোথায়? সুফিয়ান জাহাজ ঘাটের পাশে দাঁড়িয়েছিল। সূর্য এখনই ওর সমস্ত তাপশক্তি গিলে চলে যাবে আধারে, যেখানে ফারদিনা তাকে ফেলে লুকিয়ে গেছে। আলিমনগরের রাতটা আজ নিস্তব্ধ, অস্বাভাবিক শান্ত। কোথাও পাখি, ঝিঝি পোকার ডাক, শিয়ালের ডাক কিছু ভেসে আসছে না। সুফিয়ান শহর থেকে আলিমনগর ফিরেছে মধ্যরাতের দিকে। ফিরেই তালুকদার বাড়ির আনাচে কানাচে ঘুরছে। কয়েকজন অনুচারীকে ফারদিনার কথা জিজ্ঞেস করেছে। ওরা কেউ ফারদিনার খোঁজ দিতে পারেনি। সুফিয়ান কৌশলে একজন অনুচারীর সাহায্যে বাড়ির ছাদে গিয়েছিল ফারদিনার গোলাপ গাছটা খোঁজে। গাছটা মারা গেছে অযত্নে, অবহেলায়। সুফিয়ানের তখন বুকটা কেঁপে উঠল। ফারদিনা বলেছিল, যেদিন আমার গোলাপ গাছটা ঝরে পড়ে যাবে সেদিন ভাববে আমিও মরে গেছি। ফারদিনার কিছু হতে পারে না বলে সুফিয়ান নিজেকে সামাল দিচ্ছে। বাড়ির পেছনের দিকে এসেছে। আজ ফারদিনার ঘরে আলো জ্বলছে না। সব কিছু কেমন নীরব, যেন নীরবতা তাকে কখনো ছিল না তালুকদার বাড়ি জুড়ে। যে নীরবতা আগে কখনো ছিল না তালুকদার বাড়ি জুড়ে। সুফিয়ান তার বাড়ি ফিরে আসে। রাঙা হেঁসধ্বনি তুলছে বারবার। ওর দিকে ঘুরেও তাকালো না সুফিয়ান। সোজা ঘরের ভেতর প্রবেশ করলো। সোলেমান তাকে সেই সকাল থেকে অনুসরণ করছিল। সুফিয়ান শহরে গেছে ভেবে সোলেমান চিন্তা করছিল, কিসের জন্য গিয়েছে জিজ্ঞেস করবে কখন থেকে পিছু পিছু ঘুরছে। এখন সুযোগ হয়নি। সুযোগ করার জন্য সুফিয়ানের ঘরে প্রবেশ করলো। সুফিয়ান টেবিলের সামনে বসে আছে। 2 হাত দিয়ে মাথার চুল টেনে শক্ত করে ধরে রেখেছে। সোলেমান গা ঘেঁষে পাশে দাঁড়িয়ে আছে। সুফিয়ান হাতের সাহায্যে চোখের জল মুছল, এরপর হাতে নিপকলম তুলে নিল। গত কয়েকদিনের ঘটনা নতুন একটা পৃষ্ঠায় লিখছে। আজকে সারাদিন উদ্ভ্রান্ত প্রতীকের মতো ফারদিনাকে খুঁজেছে, পায়নি। ফারদিনার লাগানো গোলাপ গাছটি অযত্নে মরে গেছে। সুফিয়ানের খুব কষ্ট হচ্ছে। পুরুষেরা কাঁদে না, লোকে বলে। আর সুফিয়ান ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। তার কান্নার আওয়াজ সোলেমানের কানে পৌঁছে গেল। সোলেমান শহরের বিষয়টি পাল্টে বলল, আপনি আপনার জীবনের কাহিনী খাতা কলমে লিখছেন, আর সারাদিন আপনি পাগলের মতো ছুটেছেন, হয়তো আপনার হবু বউয়ের জন্য। থেমে সোলেমান বলল, তালুকদার বাড়ি হঠাৎ করে যেন সর্বশান্ত হয়ে গেছে। এক কথায় নীরব জমিদার বাড়ি। এতটুকু বলে আবার থামল। সুফিয়ান লেখা থামালো না। সোলেমান আবার বলল, আপনি জীবনের গল্পের নাম কি? সুফিয়ান এবার বলল, আমার জীবনের আলাদা কাহিনী নেই, সবটা জুড়ে ছিল ফারদিনা। আমার জীবনের সাথে তাকে জড়িয়েছিলাম ফারদিনা আর আমার প্রেমের উপাখ্যান তৈরি করতে, কিন্তু হঠাৎ করে ফারদিনা হারিয়ে গেল। সোলেমান বলল, তবুও আপনার জীবনের গল্প একটা নাম দিন, যদি কোনোদিন আপনার লেখাগুলো সারা বিশ্বে মানুষের হাতে পৌঁছায় সেই ভেবে। সুফিয়ান হেসে বলল, লেখাটা শুধু আমার মধ্যে সীমাবদ্ধ থাকুক। সোলেমান হঠাৎ করে জিজ্ঞেস করলো, আপনি সত্যি কৃষক তো? থেমে ভয়ে ভয়ে আবার বলল, আমি আরেকটা কথা জানতে পেরেছি। মজিদ মিয়ার কাছ থেকে ফারদিন আপনার ঠিকানা নিয়ে আপনার খোঁজে আপনার গ্রামে গেছিল। সেখানে নাকি আপনাকে অনাকাঙ্ক্ষিত অবস্থায় ফারদিনা দেখেছে। হয়তো সেই শোকেই। সোলেমান ঢোক গিলল। ও যেন কিছু জানার মতো ভান করলো, অথচ ও কিছুই জানে না। শুধু এতটুকু জানে, সুফিয়ান আর সারাদিন খুঁজেও ফারদিনার কোনো হদিশ পায়নি। সুফিয়ান সোলেমানের প্রশ্নের জবাব না দিয়ে কান্নায় ভেঙে পড়ল। হাতে কলম তুলে লিখল, সত্যটা না জেনে আমার জীবন থেকে চলে গেলে
এরপরে যে পৃষ্ঠা থেকে লেখা শুরু করেছিল সেখানে গেল। অপর একটা অংশের কাপা হাতে লিখল, দি সাইলেন্ট ম্যানর। এরপর করুণ কণ্ঠে একবার বলল, আমি বোধহয় ফারজানাকে হারিয়ে ফেললাম, এবার হয়তো তোরাও আমাকে হারিয়ে ফেলবি। ভোরের আলো ফুটেছে, তখন ফজরের আজানের সাথেই মীরের বই পড়াটা শেষ হয়। তার চোখে জল, আহির আর রাফিদ দুজনেরই চোখে জল। আহির স্তব্ধ হয়ে গেল, শ্বাস ফেলে বলল, সুফিয়ান হয়তো ফারদিনাদের বাড়িটি ঘিরে তার বাস্তব ঘটনার নাম দিয়েছে দি সাইলেন্ট ম্যানর। হয় হুল্লারে ভরা তালুকদার বাড়িটি হঠাৎ করে নীরব হয়ে গিয়েছিল। সেখান থেকে শেষ হয় দি সাইলেন্ট ম্যানরের কাহিনী। কিন্তু আমি কেন জানি নিজেকে সামলাতে পারছি না। মীর বলল, কান্না পাচ্ছে অনেক। ফারদিনা বিদেশে যায়নি। রশিদ তালুকদার নির্বাক কণ্ঠে সুফিয়ানকে মেনে নিয়েছিল। হঠাৎ ফারদিনা নিখোঁজ, আর শেষমেশ তার গোলাপ গাছটা মারা গেল। রাফিদ বলল, আর শেষমেশ অপূর্ণ থাকলো দি সাইলেন্ট ম্যানর বইটি। আজ সকাল 10টার দিকেও পুরো বাড়ি শান্ত, একটু ধীর গতি। চারিদিকে আলো এখনো পুরোপুরি উজ্জ্বল। সূর্যের কোমল আলো উঠানে হালকা সোনালি ছায়া ফেলেছে। বাড়ির লম্বা বারান্দা জুড়ে শিউলি গাছের পাতলা হালকা বাতাস দুলে দুলে নরম শব্দ তুলছে। দালানের দেয়ালে সকালবেলা রোদ পড়ে এক ধরনের উষ্ণতা তৈরি করে। উঠোনে দু একজন কাজের লোক ঝাঁটা দিচ্ছে। রান্নাঘরের দিক থেকে হালকা ধোঁয়া আর ভাজাভুজির গন্ধ ভেসে আসছে। পেছনের দিকে গোয়ালঘরে গরুর ঘুঁটির মাঝে মাঝে টুনটুন শব্দ বাজে। আহিরের ঘরের বারান্দা থেকে পুকুর পাড়টা দেখা যায়। পুকুরের জলটা এখনো শান্ত, হাঁসের সাঁতারে হালকা ঢেউ উঠেছে। বাড়ির পরিবেশ কোনো হইচই নেই, এক ধরনের ভোর সকালের স্থিরতা ঘিরে আহির নীরব চোখে দূর আকাশে চেয়ে আছে। তার চোখের সামনে শুধু ফারদিনা সুফিয়ানের কথাগুলো, একসাথে তাদের কাটানো মুহূর্তগুলো যেন তার সামনে স্পষ্টভাবে ভেসে ভেসে বেড়াচ্ছে। সুফিয়ানের শেষ কথাগুলো তার কানের কাছে বিদ্ধ হয়ে আছে। বিচ্ছেদ কখনোই সুন্দর হয় না। বিচ্ছেদ যদি হয় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দুজন দুজনের থেকে চিরদিনের জন্য দূরে সরে যাওয়া, তবে সেই বিচ্ছেদ আঘাতের যেন মৃত্যুর মতোই কঠিন। ভালোবাসা সুন্দর, কিন্তু কখনো কখনো এর শেষ পরিণতি ভয়াবহ হয় ভেবে আহির যেন স্তব্ধ হয়ে গেল পুরোপুরি। ভোরবেলা বইটি পড়া শেষে রাফিদ আর মীর বিছানায় শুয়ে শুয়ে সুফিয়ান আর ফারদিনার বিষয়ে আলোচনা করতে করতে দুজন ঘুমিয়ে যায়। সারা রাত জেগেছিল বলে এখন বেঘরে ঘুমাচ্ছে। আহির বারান্দা থেকে ঘরের ভিতরে চলে আসলো। পায়চারি করতে করতে ভাবলো, এখন সে কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে, কে তাদের শেষ পরিণতির ঘটনা বলবে। কোনটিকে আগে প্রাধান্য দেওয়া উচিত, মিলনের অস্বাভাবিক মৃত্যু নাকি সুফিয়ান এবং ফারদিনার সাথে কী ঘটেছিল তা উদ্ঘাটন করা। তারা বেঁচে আছে, বেঁচে থাকলে কোথায় আছে? তবে সে নিশ্চিত বেঁচে নেই তারা। তবে আল্লাহর ইচ্ছাতে দীর্ঘায়ু পেয়ে থাকলে হয়তো বেঁচে আছে। আহির যেন অতিরিক্ত আশা করে ফেলল। আহিরের মাথায় একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্থির হতে হবে, শান্ত মস্তিষ্কে ভাবতে হবে। আজ দিঘির পাড়ে গতকালের অচেনা অশ্বধারী লোকটি অপেক্ষা করবে। উনি নিশ্চয়ই কিছু জানেন, নয়তো সুফিয়ান এবং ফারদিনার শুভাকাঙ্ক্ষী। তাদের খোঁজ বের করতে লোকটি আপ্রাণ চেষ্টা করছে। হয়তো তিনি নিজেও অনেক ভেবে খুঁজেছেন, তাদের পায়নি। আহির একজন গোয়েন্দা বলে অনেক আশা নিয়ে এসেছে তার কাছে। আহির তার আশা ভঙ্গ করবে না। বুলবুল আসে আহিরের ঘরে। দরজা খোলা ছিল। বলল, আপনাদের নিচে নাস্তা খেতে ডাকছে মালকিন, তাড়াতাড়ি আসুন বলে চলে গেল। আহির কোনো কিছু না বলল না। মীর আর রাফিদকে ডেকে তুলল। উঠছে না, এভাবে ডাকলে হবে না। আহির জলের জগ থেকে জল হাতে নিয়ে তাদের দিকে ছিটিয়ে মারল। মীর নড়ে চড়ে শোয়। রাফিদ এপাশ ওপাশ করল। আহির পুনরায় ডাকলো, বলল, গতকালের অচেনা লোকটি যিনি আমাকে বইটি পড়তে বলেছেন সে দিঘির পাড়ে অপেক্ষা করবে, চল ওনার সাথে দেখা করে আসি। মীর ঘুম ঘুম চোখে উঠে বসলো। এরপর রাফিদকে টেনে 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 তুললো। রাফিদ হাই তুলে বলল, জানিস আমি ঘুমের ঘরে তাদের স্বপ্ন দেখেছি, স্বপ্নে তাদের পূর্ণতা মিলছে। রাফিদ রসিকতা করে বলল, মীর রসিকতা করছে বলে মীর বলল, মজা করছিস? আর আমি তাদের নিয়ে চিন্তিত, কী হয়েছে জানার আমার বেশ আগ্রহ। আহির তাড়া দিয়ে বলল, গতকাল আমরা না খেয়েছিলাম, খিদে পেয়েছে, চল দ্রুত খাওয়া সেরে ওনার সাথে দেখা করে আসি। আহিরের সাথে মীর ও রাফিদ একমত পোষণ করলো। খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে তাদের জন্য। রাফিদ মীর আগে আগে সিঁড়ি বেয়ে নেমে টেবিলে গিয়ে বসে পড়ল।
আহির কালো রঙের শার্টের হাতা ভাঁজ করতে করতে নিচে নামছে। গৌরী চোখ তুলে একবার তার দিকে তাকালো, দ্বিতীয়বার চোখ সরিয়ে সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করলো। আহির চেয়ারে বসলো। টেবিলের এক প্রান্তে আজমাত, অপর প্রান্তে আহির। আজমাত খাবার মুখে তুলতে তুলতে বলল, তা গোয়েন্দাবাবু, তদন্ত কত দূর? আজমাতকে কিছুটা উৎফুল্ল মনে হলো। আমজাদকে কিছুটা উৎফুল্ল মনে হলো। আহির জবাবে বলল, প্রায় সত্যের কাছাকাছি। খুনিকে শীঘ্রই শনাক্ত করে ফেলব। মিলন হত্যার সঠিক বিচার হবে। আমার হাত থেকে আজ অবধি কোনো সত্য লুকিয়ে থাকতে পারেনি, আজও পারবে না। আমজাদ বললেন, তোমার যতদিন খুশি এখানে থেকে তদন্ত করো, কারণ আমার একমাত্র মেয়ে মায়ার বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বিয়ের আয়োজন কাল পরশুর মধ্যে শুরু করব। গ্রাম শহরের অনেক চেনা পরিচিত মানুষদের নিমন্ত্রণ করতে হবে। অনেক কাজ, তুমি থাকলে আরও সুবিধা হবে। আহির মসৃণ হেসে বলল, আশা করি আমার কাজ শীঘ্রই শেষ হয়ে যাবে। এরপর মায়ার বিয়েতে জমিয়ে আনন্দ করব। বলা শেষে মায়ের দিকে ঘুরে তাকালো। মায়া কিছু বলল না, চুপচাপ খাচ্ছে। মীর কিছুক্ষণ চেষ্টা করেছে মায়াকে তার দিকে তাকানোর জন্য, কিন্তু মায়া কারোর কোনো কথা প্রতিক্রিয়া করলো না, কারোর দিকে তাকাচ্ছেও না। মীর খেতে খেতে চিন্তা করছে কিভাবে মায়ের দৃষ্টি আকর্ষণ করা যায়। গতকাল সারা রাত বসে তারা দি সাইলেন্ট ম্যানের বইটি পড়েছে, মায়ের পছন্দের বই। মায়া বলেছিল মীরকে বইটি পড়তে। বইটি পড়েছেন আরও একজন, থমাস শন। মীর থমাস শনের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি আমাকে একটা বইয়ের কথা বলেছিলে না, দি সাইলেন্ট ম্যানর? বইটি আমরা পড়েছি গতকাল রাতে। কেমন ছিল অসম্পূর্ণ বইটি? থমাস খাবার হাতে প্রশ্ন করলেন। মীর থমকে বলল, বইটি পড়ে রীতিমতো আমরা নির্বাক। মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সুফিয়ান অর্থাৎ বইটির লেখকের সেদিনের পর কি হয়েছিল? ফারদিনা এবার কোথায়? আমিও জানার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হই। মায়া শীতল চোখে মীরের দিকে তাকায়। তার বলা বইটি নিয়ে কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনেছে। আহির থমাস শনের প্রশ্ন টেনে বলল, আঙ্কেল, এটা বাস্তব ঘটনা। এর পরিণতি কি হতে পারে আন্দাজ করতে পারছি না, তবে এই ঘটনা কেউ না কেউ নিশ্চয় জানে। আমি এই সত্য বের করব। সুফিয়ান এবং ফারদিনার অমর প্রেম কাহিনী জানতে হবে। আহিরের চোখে তেজ আর কণ্ঠে যেন শীতলতা, হিমশীতলতা। শালুক মীর এবং আহিরের দিকে তাকিয়ে বললেন, আর যাই করো, সত্য উদ্ঘাটন করতে গিয়ে নিজেদের আবার ক্ষতি করিস না। মায়া তখন পরে মুখ খুলল। দি সাইলেন্ট ম্যানর বইটির অসম্পূর্ণ কাহিনী তারা খুঁজে বের করবে। সে খুশি মনে আহিরকে লক্ষ্য করে বলল, আপনি বইটি সম্পর্কে জানতে পারলে আমাকে নিশ্চয় জানাবেন। মীর বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো। বিয়ের করে তুমি আর বিয়ের কনেদের কোনো ইচ্ছা অপূর্ণ রাখতে হয় না। মায়া চোখ ছোট করে ক্রোধে জ্বলে মীরের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। মীর বিড়বিড় করে বলল, মেয়ের তেজ না যেন আগুন। আমজাদ বইটির বিষয় নিয়ে বাড়াবাড়ি একদমই পছন্দ করছেন না। তিনি অসম্ভব কঠোর চোখে আহির এবং মীর এবং মায়ার দিকে তাকালেন। বললেন, তোমরা একটা সামান্য গল্প নিয়ে এত মাতামাতি করছো। আহির বলল, এটা গল্প না, বাস্তব। সকালের নাস্তার পর্ব শেষ হয়। আমজাদ এবং থমাস শন কারখানার উদ্দেশ্যে বেরিয়ে যান। সাথে আছে আমজাদ এর ম্যানেজার আব্দুল। আজকাল কারখানার দায়িত্বে আমজাদ সময় দেওয়ার চেষ্টা করেন। থমাসের সাথে সেই সুবাদে অন্তত আলাদা সময় কাটানো যায়। থমাস আজকাল বেশ তাড়া দিচ্ছে মায়ার বিয়ে নিয়ে। আমজাদকে বারবার বলছে মায়ার বিয়ের কাজটা দ্রুত সেরে ফেলতে। যত দ্রুত মায়ের বিয়ের কাজ শেষ হবে, সে তত দ্রুত থাইল্যান্ডে ফিরে যেতে পারবে। আহির আগে আগে তৈরি হয়ে ঘরের বাইরে বের হয়ে উঠোনে পায়চারি করতে করতে সিগারেট ধরালো। অশোকশালার দিকে তাকাতে চোখ পড়ল পুকুর পাড়ে। সেখানে গৌরী এবং মায়া হাসাহাসি করছে। আহির সিগারেটটা ফেলে দিল। একবার ঘরের দিকে তাকালো। রাফিদ মীর এখনো বের হয়নি। সে পুকুর পাড়ে গেল। মায়া ঘাটের উপর বসে আছে। গৌরী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বলছে, মুখে একরাশ হাসি। তারপর মেরুন রঙের সুতি কাপড়ের থ্রি-পিস, চুলগুলো বেনুনি করা। আহির জন্য আজ প্রথমবার গৌরীর সৌন্দর্য উপলব্ধি করছে। চোখে পড়েছে নীরবতার ভেতর দিয়ে যেন হঠাৎ
আবির্ভূত হওয়া এক অপরূপা সুন্দরী নারী। তাকে প্রথমবার যেদিন আহির দেখেছিল, প্রথমে প্রথমে তার চোখ থমকে গিয়েছিল। তার গায়ের রং যেমন ভোরের শিশিরের ভেজা চাঁদের উজ্জ্বল আলোর মতো, চুলগুলো কোমর ছুঁয়ে নেমে এসেছে কালো রেশমের মতো মসৃণ, হালকা বাতাসে দুলে উঠলেই মনে হয় দিনের আকাশের সূর্য কিরণে নড়ে উঠেছে। চোখ দুটো বড়, গভীর, যেন স্থির পুকুরে জমে থাকা রহস্য। তার দৃষ্টিতে আছে এক অদ্ভুত টান, নরম, শান্ত, আবার কোথাও একটু অপ্রকাশ্য বিষাদ লুকিয়ে আছে যেন। চোখের পাপড়িগুলো লম্বা ও মোটা, পাখার মতো দোল খাচ্ছে। নাকটি ছোটখাটো, তীক্ষ্ণ, ভীষণ মানানসই তার মুখাবয়বের সঙ্গে। থুতনির আকার কিছুটা সরু, মুখের গড়ন যেন শিল্পীর তুলে দিয়ে আঁকা পরিপাটি, আকর্ষণীয়, একটুও বাড়তি নয়। আহির আকৃষ্ট হলো গৌরীর সৌন্দর্যে। গৌরীর দিকে পা বাড়াতেই মীরের কণ্ঠ ভেসে আসলো, সে ডাকছে। আহির আর সামনের দিকে পা বাড়ালো না। ঘুরে মীর আর রাফিদকে নিয়ে দিঘির পাড়ের দিকে তিনজন অশ্বপ নিয়ে বেরিয়ে যায়। গৌরীর মায়ার আড়ালে একবার দূর থেকে আহিরের দিকে দেখল। না চাইতেও ঠোঁটের ফাঁকে এক টুকরো হাসি চলে আসে। দিঘির পাড়ে বড় বড় গাছ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। দিঘির পাড়ে গাছ, দিঘির জল ব্যতীত আর কী বা দেখা যাবে? দিঘির ঘাটের অবস্থা ভাঙচুর। দীর্ঘদিন ধরে দিঘির পাড়ের যত্ন কেউ নেয় না, বোধহয় কারোর দরকার হয় না। চারদিকে কেমন ছন্ন ছাড়া। মীর বলল, আমি ওই দিন রাতে মোহিনীর চিঠি নিতে এখানে এসেছিলাম বলে অশ্বপ থেকে নামলো। আহির অশ্বপ থেকে নেমে অচেনা অশ্বপধারী লোকটিকে খুঁজল। দিঘির পূব পাশে তাকায় আহির। অচেনা সে বয়স্ক অশ্বপধারী লোকটি দাঁড়িয়ে আছে। পরনের পোশাকটি খুব সাদামাটা, তবুও চোখে পড়ার মতো। ধুলো মাখা মলিন মাটিরঙা কুর্তি হাঁটু পর্যন্ত নেমে এসেছে, তার উপর শীতের মোটা পোশাক। বহু পথ পাড়ি দেওয়ার ক্লান্তি তার ভাঁজে লেগে আছে। পায়ে পুরনো চামড়ার স্যান্ডেল, হাঁটুর কাছে ওঠা ধুলো স্পষ্ট। কোমরে বাঁধা ক্ষয়ে যাওয়া কাপড়ের বেল্ট, তাতে ছোট একটি থলে ঝুলছে। সব মিলিয়ে তার পুরো পোশাকই বলে দিচ্ছে এই মানুষটা বহুদিন ধরে রাস্তায়, অশ্ববের পিঠে, পথের সঙ্গী হয়ে আছে। দিন বলে স্পষ্ট দেখা গেল তাকে, তবে মুখটা দেখা গেল না। আহিরও চেষ্টা করল না। তার দিকে তারা তিনজন এগিয়ে গেল। লোকটির চোখ দুটো বেশ বিবর্ণ দেখালো, নীরব স্থির চোখে দূর প্রান্তে তাকিয়ে আছে। সেদিকে শুধু খোলা মাঠ। আহির লোকটির পাশে দাঁড়িয়ে বলল, আপনার কথা মতো দি সাইলেন্ট ম্যানের বইটি পড়া শেষ করেছি। লোকটি গম্ভীর মুখে বললেন, পড়ে কি বুঝলে? আহির বইটির বিস্তারিত এবং নিজের মনের ভাবগুলো প্রকাশ করল। এরপর বলল, এখন বলুন আমাকে কি করতে হবে? তোমাকে খুঁজে বের করতে হবে তারা কোথায়, জানতে হবে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি। নিশ্চয়ই কেউ না কেউ জানে, আর তারা আলিমনগরেরই কেউ হবে। হ্যাঁ, আলিমনগরের বসবাসকারী মানুষের মধ্যেই কেউ না কেউ জেনে থাকবে, কিন্তু আপনিই তো সে সম্পর্কে জানতে পারতেন। আমি অনেক চেষ্টা করেছি, পারিনি। কেউ জেনে থাকলেও আমাকে বলতে চাইছে না। আমি অন্যের থেকে কথা বের করার কৌশলও জানি না। তুমি গোয়েন্দা, তুমি নিশ্চয়ই এসব জানবে। তোমাকে দিয়ে আমি আশাবাদী। মীর ও রাফিদ লোকটির কথা বলার ভঙ্গিমা দেখল অদ্ভুত মনে হচ্ছে তার ভেতরে রাগ এবং ক্রোধের বসবাস। আহির মীর ও রাফিদকে দেখিয়ে লোকটিকে বলল, এরা হচ্ছে মীর আর রাফিদ আমার বন্ধু। প্রথমে মীরের দিকে দেখল। লোকটি মীরকে ক্ষীণ চোখে দেখল। মীরের গলার রত্নখচিত পেন্ডেন্ট লকেটের দিকে তাকালো, এরপর মুখের দিকে তাকিয়ে বলল, তুমি নিশ্চয় জমিদার বংশের একমাত্র সন্তান? মীর না বলতে চাইল। রাফিদ মীরকে থামিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছেন, ওই হচ্ছে আমজাদ চৌধুরীর একমাত্র সন্তান, মীর চৌধুরী। লোকটির দৃষ্টি মাটির দিকে নত করল, পরবর্তীতে খোলা প্রকৃতির দিকে তাকালো, দীর্ঘশ্বাস ফেললে বলল, সুখে থেকো, সবসময় তোমরা ভালো থাকার চেষ্টা করো, আর যত দ্রুত সম্ভব সুফিয়ান এবং ফারদিনার খোঁজ করো। আপনি এখন কোথায় যাবেন? জিজ্ঞেস করল আহির। আমি এক অজানা পথিক এর মতো ঘুরে বেড়াই, নির্দিষ্ট কোনো ঠিকানা আমার নেই।
অশোক আমার সঙ্গী। রাত হলে কোনো এক গাছের নিচে দুজনে ঘুমিয়ে যায়। গভীর ঘুমে কেটে যায় রাতের ঘোর অন্ধকার। এরপর সকাল, আবার পথে পথে ঘুরতে থাকি। আহির বেশ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আপনি আমাদের সাথে থাকতে পারেন যতদিন না দি সাইলেন্ট ম্যানর বইটির অসম্পূর্ণ কাহিনী সম্পর্কে জানতে পারছি। লোকটি আপত্তিকর স্বরে বলল, না, এ হয় না। অন্যের ঘাড়ে বোঝা হয়ে থাকা উচিত না। তুমি বলেছ, আমি আনন্দিত। রাফিদ আহিরের রেস্ট নিয়ে বলল, হ্যাঁ, ও ঠিক বলছে। আপনি আমাদের সাথে চলুন, আমাদেরও ভালো লাগবে। কেননা এখন আমাদের লক্ষ্য সুফিয়ান এবং ফারদিনের সম্পর্কে জানা। আপনি আমাদের সাথে থাকলে সুবিধা হবে। লোকটি নির্বাক চোখে মীরের দিকে তাকালো, এরপর ভেবে বলল, আচ্ছা, তোমরা যখন এত করে বলছো তবে তাই হোক। থেমে আবার বলল, এখন তোমরা কোথায় যাবে? আমি আমার কাজ শুরু করব। সুফিয়ান এবং ফারদিনা এবং মিলনের হত্যার রহস্য উন্মোচন করব। আহির বলল। মিলন হত্যার কথা শুনে লোকটি কোনো প্রতিক্রিয়া করল না। মীর বলল, তুই একা না, তোর সাথে আমরাও আছি। তাহলে দেরি কিসের? বেরিয়ে পড়ো তোমরা, আমি এখানেই অপেক্ষা করছি। দিঘির পাড়ে বসে থাকবো, নীরব দিঘি। বলে হেঁটে ঘাটের দিকে গেল। ঘাটটা ভাঙা, এক অংশে বসার মতো জায়গাটুকু আছে। লোকটি নিস্তেজ শরীরে সেখানে বসে। আহির, মীর এবং রাফিদ বেরিয়ে পড়ে তাদের গন্তব্যে। অজানা গন্তব্য। কোথায় গেলে সুফিয়ান এবং ফারদিনের হদিস মিলবে তারা জানে না। কারা তাদের হদিস দিতে পারে তাও অজানা। মীর ধীরগতিতে অশ্ববের চেপে সামনে এগোচ্ছে। তার চোখের সামনে ভেসে উঠল সে পরিত্যক্ত প্রাসাদ, পশ্চিমে শেষ প্রান্তে সেই ঘটনা। তার মনে হয় হঠাৎ জানান দিল রাফিদ এবং সে আলিমনগরের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল। দূর থেকে পরিত্যক্ত প্রাসাদকে পরিত্যক্ত অবস্থায় নয়, বরং জীবিত মনে হচ্ছিল। মীর অন্যমনস্ক। একই সঙ্গে রাফিদও অন্যমনস্ক হয়ে ভাবছে কিছু। সে কিছু ভাবতে ভাবতে নিঃশব্দে হাসছে। বিষয়টি লক্ষ্য করল আহির। বলল, তোরা এত চুপচাপ কেন? কি ভাবছিস? আমার ভেতর শুধু ফারদিন আর সুফিয়ানের আর্তনাদ ভাসছে। যতক্ষণ না তাদের সম্পর্কে জানছি ততক্ষণ শান্তি পাবো না, বলল মীর। রাফিদ বলল, অসম্পূর্ণ ভালোবাসা কষ্টের। প্রার্থনা একটাই, দুনিয়াতে কারো ভালোবাসা যেন অসম্পূর্ণ না থাকে, কেননা পুনর্জন্ম আর হবে না। আহির হতাশ ভঙ্গিতে ভাবলেশীলভাবে বলল, পূর্ণতার ছোঁয়া পেতে পেতে হঠাৎ যদি বিচ্ছেদের যন্ত্রণা পেতে হয়, প্রিয় মানুষটিকে যদি হারিয়ে ফেলতে হয়, তবে যেন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। তারা তিনজন বাজারে পৌঁছে যায়। বাজারের লোকদের বেশ আনাগোনা দেখা যাচ্ছে। আহির বাজারের ভেতরে ঘুরে ঘুরে বেশ কিছুক্ষণ কিছু লোকদের সাথে কথা বলল। সেদেশে তো দি সাইলেন্ট ম্যানর বইটির ঘটনার খণ্ডাংশ বলে এটা ওটা জিজ্ঞেস করছিল। কেউ কিছু জানে না বলে অস্বীকার করলো। আহির যেন অধৈর্য হয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব জানতে হবে বইটির অসম্পূর্ণ কেন রেখেছে। অচেনা সেই লোকটির জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য জানা দরকার। দি সাইলেন্ট ম্যানর বইটি হাজার হাজার মানুষ পড়েছে। সবার মধ্যে এখন পর্যন্ত একটি প্রশ্ন, রাখাল বাসিয়ালার আসল পরিচয় কী? কী লুকিয়ে ছিল সে? তার আলিমনগরে থাকার পেছনে আসল রহস্য কী? ফারদিনার হঠাৎ করে গায়েব হওয়ার পিছনে কারণ কী? আলিমনগর মানবশূন্য হওয়ার পেছনে কে ছিল? আহির চেতনা কমাতে সিগারেট ধরল, কিন্তু টানল না। কি যেন কি ভেবে ফেলে দিল। এরপর বাজারের কোলাহল ছেড়ে দূরে গেল। একটা ঢালের উপর দাঁড়িয়ে আছে। ঢালের অপর প্রান্তে নদী। নদীর ধারে ঘেঁষে বাজার। আহির একটি পাথরের উপর দাঁড়িয়ে আছে। নদীর ঢেউয়ের শব্দ শুনছে। ঢেউয়ের সাথে সাথে যেন সুফিয়ানের শেষ কথাগুলো ভেসে আসছে। মীর ও রাফিদ বাজারের ভেতর থেকে আহিদের নিকট আসলো। আজ কাউকে পেল না যে অসম্পূর্ণ বইটির লেখকের সন্ধান দিবে। কি হয়েছিল সেদিন সবটা জানাবে। মীর বলল, কাউকে তো পেলাম না যে আমাদের সাহায্য করবে। তালুকদার বংশের শেষ পরিণতি বলবে। তোমরা রসিক তালুকদারের বংশের সম্বন্ধে জানতে চাও কেন? তাৎক্ষণিক তাদের পেছন থেকে এক বৃদ্ধা লোকের কণ্ঠস্বর ভেসে আসলো। তারা ঘুরে তাকালো। বৃদ্ধা লোকটির বয়স আনুমানিক 80 বছরের বেশি। জীর্ণ শীর্ণ শরীর, চামড়া একদম তুলতুলে। লাঠির উপর তার হাতের ভর। বয়স হলেও যেন হাড় মজবুত, যার ফলে এখন কিছুটা ঝুঁকে হলেও দাঁড়িয়ে আছে। আহির, মীর এবং রাফিদ লোকটির কাছে এগিয়ে গেল। আহির বলল, আপনি কি করে জানেন আমরা তাদের খোঁজ করছি?
তোমরা এক লোকরে জিগাইছো, আমি ওই দোকানে বইসা ছিলাম তখন। আপনি বলতে পারবেন রসিক তালুকদার সম্পর্কে, তার বংশের সবার সম্পর্কে, তার মেয়ে এবং তার হবু স্বামী সুফিয়ান হায়দারের সম্পর্কে? আহির বিনা বাধায় একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেলল। লোকটি আহিরের প্রশ্নে বিস্ফোরিত চোখে তাকালো মাটির দিকে। উনি কেঁদে উঠলেন। শরীর কাঁপুনি সৃষ্টি হলো। মীর লোকটিকে ধরে একটা পাথরের উপর বসিয়ে দিল। লোকটি সময় নিয়ে জবাব দিল। আহির অধৈর্য হয়ে আবার বলল, কি জানেন তাদের সম্বন্ধে? কি হয়েছে সুফিয়ান হায়দারের? লোকটি কাঁপতে কাঁপতে বলল, ওই ঘটনা আমি আর মনে করতে চাই না বলে লোকটি হু হু করে কেঁদে উঠল। আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুত আসবো আপনাদের মাঝে। আর সবাই অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন কেমন হয়েছে।